রাজগঞ্জেও খেলা হবে, তৈরি আছি, খেলা হবে, দিলীপ খেলা হবে। একটা 65 বছরের মহিলা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, এই ওজন হচ্ছে 49 কিলো। এই একটা মহিলাকে সরাতে সব মোটা সোটা অমিত শাহ, জেপি নাড্ডা সব জোট বেঁধেছে, সবাই জোট বেঁধেছে। আর সবাই জোট বেঁধেছে একটা মহিলাকে হাঁটানোর জন্য। আর আমি একটা কথা বলি, ওরা অনেক কথা বলছে, অনেক নেতা ফেতা ভাঙাচ্ছে। আমি বলি, অমিতজি তোমাকে দেখতে মোটা লাগে, তোমার ওজন আছে। জেপি নাড্ডা তোমার ওজন আছে, শুভেন্দুর ওজন আছে, দিলীপ ঘোষের ওজন আছে, সিপিএম এর নেতাদের মেলালে অনেক ওজন, কংগ্রেসের নেতাদের মেলালে অনেক ওজন, সবার মিলিত ওজন অনেক। কিন্তু সবার আপনাদের ওজনের চাইতেও না, ওই এক জোড়া হাওয়াই চটির ওজন কিন্তু অনেক বেশি বন্ধু, অনেক বেশি। আর এবার ওই হাওয়াই চটির লড়াই হবে মোটা বুটের সাথে। এবার সাদা শাড়ির লড়াই হবে দামি সুটের সাথে। আর এই লড়াইতে হাওয়াই চটি জিতবে আর সাদা শাড়ি জিতবে। আপনি ভাবুন তো, ওই একটা মহিলার কত ক্ষমতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলার ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে, রোজ আসছে। আর এসে এসে কার বাড়িতে ঢুকছে, গান্ডে পিণ্ডে খেয়ে বাড়ি যাচ্ছে। এই প্লেটের ওপর উঁচু করে ভাত নেয়, বিড়াল ডিঙাতে পারে না। বলে, মা আমি তোমাদের বাড়িতে খাবো, তোমরা আমাকে আশীর্বাদ করবে না? কি হয় জানেন? ধরুন মতুয়া দিদির বাড়িতে গেল বা রাজবংশী মায়ের বাড়িতে গেল, টিভি চ্যানেলকে বললো রাজবংশী মা রান্না করবে, অমিত শাহ খাবে। খবরে তো আমরা দেখছি, রাজবংশী মা রান্না করলো, 5-7 রকম পদ সাজালো, অমিত শাহ খেতে বসবে। তার আগে অমিত শাহ সিকিউরিটি গার্ড এসে বলে, এই কি করছেন, ওইটা দেন কেন? বলে, আমাদের তো কইলো যে এইটাই খাবে। বলে, না আপনি টিভি গুলারে কইবেন ওইটা খাবে, আমরা হোটেল থেকে খাবার আনছি, পাতে ওইটা বাইরে দেবেন। রান্না করলো এরা, খাবার খাচ্ছে হোটেলের, টিভি চ্যানেলে বলছে, দেখেছো আমি কত মাটির সাথে মিশে থাকা লোক, মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে খাই। এই যারা এই রকমের ভণ্ডামি করে, আপনি ভাবুন ক্ষমতায় আসার আগেই ভণ্ডামি করছে, ক্ষমতায় এলে কি সর্বনাশ করবে। আপনাদের এই এলাকা রাজগঞ্জ বিধানসভা, জলপাইগুড়ি লোকসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের একমাত্র সিট, যেখান থেকে আপনারা লিড দিয়েছেন তৃণমূলকে। এই গল্পটা কেমন জানেন? ছোটবেলায় আমি আর আমার দাদা ছিলাম একটা, আমি আর আমার দিদি। এবার আমাদের পাড়ায় না 4-5টা কুকুর ছিল, তার মধ্যে একটা পাগলা কুকুর, গেলেই কামড়া দেয় পাড়ার বাচ্চাদের। এবার মা তো বকা দেবে। আর আমার দিদি দুজনেরই একটু স্বভাব ছিল, আমরা কুকুরের কাছে চলে যেতাম, গিয়ে মাথায় শাট করতাম, ঘরের কৌটা খুলে বিস্কুট দিতাম। 2 দিন গেছি, দিদিকে আমাকে ধমক দিয়ে ভেতরে ঢুকে বলে, পাগলা কুকুর কামড়ে দিলে 24টা ইঞ্জেকশন পেটে 14টা ইঞ্জেকশন পেটে নিতে হবে, যাস না। 2 দিন বললো, আবার ধমক দিল, চলে এলাম। 3 দিন বললো, আবার ধমক দিল, চলে এলাম। এবার 4 দিনের দিন দিদি আর যায়নি পাগলা কুত্তার কাছে। এবার আমি তো একটুখানি বেশি বদমাইশ ছিলাম, আয় ঠিক আছে মা বলেছে যাই বলে, এবার আমি আবার গেছি। আর সেই দিন দিদি কিন্তু মায়ের কথা শুনে যায়নি, আর মাথায় হাত বুলাতে গেছি, দিয়েছে খ্যাক করে এক কামড় হাতের মধ্যে। আর সে কি ব্যথা, কি বলবো। গেছি ডাক্তারখানা, ইঞ্জেকশন ফিঞ্জেকশন, যখন আমার ইঞ্জেকশনে হেভি ভয় জানেন তো, আমি বাঘের কাছে চলে যাবো, ইঞ্জেকশন দেখলে আমার একদম খুব অবস্থা খারাপ। তো এবার গেছি, ডাক্তার একটা করে ইঞ্জেকশন দেখাচ্ছে, আর আমার দিকে একটু একটু করে এগোচ্ছে। আমার তো অবস্থা খারাপ রে, দেখেই প্রাণ যায়, ইঞ্জেকশন দেবে তখন কি হবে। পাশে আমার দিদি দাঁড়িয়ে হাসছে, তার পাশে মা দাঁড়িয়ে আরো জোরে হাসছে। হাসতে হাসতে কি বলছে জানেন? মা বলছে, তোর দিদি আমার কথা শুনলো কে, ইঞ্জেকশনের যন্ত্রণা পেতে হচ্ছে না, আর তুই আমার কথা শুনলি না, দেখ তোকে ইঞ্জেকশন খেতে হচ্ছে। আমি বলি, গোটা বাংলার 18টা লোকসভা কেন্দ্রের মানুষ, বাকি এলাকার মানুষগুলো বিজেপি নামক পাগলা কুত্তাটার কামড় খেয়েছে, রাজগঞ্জের মানুষ খায়নি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা ওই মায়ের কথা শুনে তৃণমূলে ভোটটা মেরেছেন। আর আমি মানে বাকিটা করেছে আমার মতো কাণ্ড। এখন ইঞ্জেকশন, আর কি ইঞ্জেকশন ভোগ করছেন আপনারাও। মায়েরা সর্ষের তেলের দাম কত? 160 টাকা 50 টাকা কিলো, তাই তো? গ্যাস সিলিন্ডারের দাম মোদি বাড়িয়েছে তো। আর কি বলেছিল, এখন দাম দিয়ে কেন, ভর্তুকির টাকাটা ব্যাংকে ঢুকিয়ে দেবো বলেছিল না? ভর্তুকির টাকা ঢোকে,
কারোর 5 টাকা ঢোকে, কারোর 7 টাকা, কারোর ঢুকেই না। আমার মায়ের তো 2 দিন ঢুকলো, পরে বলে এই আসে না কেন, দেখতো ব্যাংকের সাথে সমস্যা কিনা। আমি বলি না মা, এটা ব্যাংকের সাথে তোমার সমস্যা না, এটা মোদির সাথে জনতার সমস্যা, তাই টাকাটা ঢুকে না। তাহলে তেলের দাম বাড়িয়ে দিল, গ্যাসের দাম বাড়িয়ে দিল, এবার কি আসবে? কদিন পর আলু, চাল, ডাল, পেঁয়াজ কিনতে যাবেন, একটা এই মোবাইলে জিও সিম আছে কারণ, আম্বানির জিও সিম দেখেছেন তো? এবার আম্বানিরা আলু তৈরি করবে, নাম হবে জিও আলু। মুদির দোকানে আলু কিনতে যান কিলো কিলো, এবার মুদির দোকানে গিয়ে দেবেন একটা প্যাকেটের মধ্যে 10টা আলু, প্রত্যেকটা আলুতে লেখা জিও আলু, জিও আলু, জিও আলু। এক প্যাকেট আলুর দাম 110 টাকা। ওটার মালিককে চাষি নয়, ওটার মালিক হবে আম্বানিরা। ওই বিলটা মোদিজি এনেছেন। দিল্লিতে থেকে এই সাড়ে সর্বনাশ করছে, বাংলায় ক্ষমতা এলে 2 দিক দিয়ে চিবাবে, এইটা হচ্ছে ওদের ধান্দা। কিন্তু মায়েরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমার বিশ্বাস এখানে কেউ না কেউ আছেন যে ভোট দিয়েছিলেন, এক কোথাও না কোথাও আছে, বা বিজেপির কর্মীরা কোনা খামচি দিয়ে লুকিয়ে শুনছে, মিটিং এর ভিড় দেখে আবার দিলীপ ঘোষকে মেসেজ করবে, দাদা আজকে রাজগঞ্জে হেভি, এইটা ওনা হবে না গো, এইটা কেটে দাও, আগের লিস্টে কেটে দাও। তা আমি বলি, তৃণমূল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আবার দাদারা কে মুখ্যমন্ত্রী হবে আপনারা জানেন? মমতা ব্যানার্জি, তাই তো? আচ্ছা, বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, ওদের মুখ্যমন্ত্রী কে হবে? যেই আমি বলবো, দিলীপ ঘোষ ছুটে এসে আমার মাইকটা কেড়ে নিয়ে বলবে, কেন কেন, আমি কি যোগ্য নই? ওই দিক থেকে মুকুল ছুটে আসবে, এবার দিলীপকে এক ধাক্কা দিয়ে ফেলে মাইক, আরে আমি রে ভাই, তুই কে, কোন ক্ষেত্রের মূল্য? যেই দিলীপ বলবে, আসানসোল থেকে একজন এসে বলবে কাহো না প্যার হ্যাঁ বাবুল সুপ্রিয়, বলবে আরে ভাই আমি মুখ্যমন্ত্রী, তোরা কে, কোথাকার? এবার লোকের চ্যাটার্জি এসে বলবে না না আমি মুখ্যমন্ত্রী। এবার রূপা গাঙ্গুলি এসে, আমাদের মহাভারত দেখতেন না, দ্রৌপদী ছিল রূপা গাঙ্গুলি, মহাভারতের দ্রৌপদী এসে বলবে না 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 আমি মুখ্যমন্ত্রী। আর আমাদের এখান থেকে একটা জননেতা গেছেন ওইদিকে, নিজেকে জননেতা বলে, বিরাট নেতা, ও বলবে ভাই রে, দিদির সাথে 9 বছর ধরে বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে, দিদির পিঠে ছুরি মেরে তোদের পার্টিতে এলাম, তোরাই যদি মুখ্যমন্ত্রী হয়ে যাস, আমি কি বসে আঙুল চুষবো রে ভাই? তাহলে কি দাঁড়ালো? মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে গোয়ালে গুতাগুতি লেগে গেছে, এই গরু ওরে গুতায়, ওই গরু ওরে গুতায়। আর বাড়ির গরুতে ঝামেলা হলে আপনারা কি করেন? একটু খড় দিয়ে দেন শান্ত করার জন্য, তাই তো? 2021-এর ভোটে এই দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীদের মুখে মানুষ 1 মুঠা করে খড় দেবে, দিয়ে মমতা ব্যানার্জিকে বলবে দিদি তুমি নবান্নে যাও, তুমি ঠিক ছিলে, তুমি ভালো আছো। বাংলাটার কি দশা করবে একবার ভাবুন। করোনার সময় দিলীপ ঘোষ কি বললো? বলে করোনার ওষুধ লাগবে না, গোমূত্র খাও সেরে যাবে, গরু হিসি করবে, আমরা ঢোক ঢোক করে খাবো, করোনা সেরে যাবে। আমাদের ওই এলাকায় একটা টেবিলে করে বিজেপির নেতারা গরুর হিসি বিক্রি করছে, 12 জন কিনেছে জানেন, কিনে খেয়ে পেটে ব্যথা হসপিটালে। এবার ভাবুন, মমতা ব্যানার্জি এদিকে খেতে মরছে, কোন হসপিটালকে করোনা হসপিটাল করবে, কোথায় বেড বাড়াবে, কোথায় ভেন্টিলেটর, কোথায় মাস্ক, কোথায় সিলিন্ডার, কোথায় অক্সিজেন সিলিন্ডার, কাকে স্যানিটাইজার, আর ও বলছে গোমূত্র খা। আরে দাদা আপনি গোমূত্র খাননি, আপনার করোনা হলো কি করে দিলীপ দা? আচ্ছা আপনি খাননি, আপনি তো লকেট দিদিকে খাওয়াবেন, তারও করোনা হলো। আচ্ছা লকেট দিদিকেও খাওয়াননি, অমিত শাহ আপনাদের সবচেয়ে বড় নেতা, আপনি 4 চামচ খেলে অমিত শাহকে 4 লিটার খাওয়ানো উচিত, অমিত শাহেরও 2 বার করোনা হলো। তাহলে গোমূত্রে করোনা সারে না, ওষুধে সারে, তাই তো? আর সেই ওষুধ তো আমাদের দিদি বলেছে, একটা ওষুধের দাম 2000 থেকে 2200 টাকা, কিন্তু বাংলার সমস্ত জনতাকে দিদি ফ্রিতে ওষুধটা দেবেন, 1 পয়সা আমাদের কাউকে দিতে হবে না। এবার আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা গোমূত্র খাবেন না ভ্যাকসিন নেবেন? আরে দিদি পরিশ্রম করছে, মোদিজির কথা, আরে বিরাট মহাপুরুষ, এখন আবার রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখেছেন সাদা, বলে বাংলায় ভোট চাইতে আইছি তো এখন রবীন্দ্রনাথ হতে হবে, বিরাট দাড়ি, ধপধপে সাদা দাড়ি। আমার দাদুরও এত সাদা দাড়ি ছিল না, মোদিজি দাড়ি করেছেন, ভালো কথা। এই লোকটাকে করোনার সময় দেখেছেন আপনাদের এলাকায় আসতে, বিপদে পাশে দাঁড়াতে না, কিন্তু এলাকার থেকে ভোট দিয়ে কিন্তু এমপি করে নিয়েছে। কি করেছে? আমাদের দিদি খেটে খেটে মরছে, ওই লোকটা 15 দিন পর পর আমাদের টিভির সামনে এসছে, তখন লকডাউন, মনে করে দেখুন। একদিন এলো, মেরে প্যারে ভাই ও বহনো, शाम को 5 बजे छत पे आओ, ताली बजाओ, थाली बजाओ, डंडा बजाओ,
আরে বাবা, বলে তালি বাজাও থালি বাজাও, করোনা পালাবে। করোনারও কি সুন্দর সিস্টেম। আবার বিজেপির একজন নেতা দেখি কাসর বাজাতে বাজাতে বাড়ির কোনায় কোনায় ঘুরে, বাথরুমে গিয়েও কাসর বাজায়। বাবা, ওইখানে করোনা ঢুইকা থাকলে বেরিয়ে যাবে আওয়াজে। হলো আবার বাবু চুপ 15 দিন, কোনো কথা নাই। আবার দিদি খেটে খেটে মরে, এইখানে যায় ওইখানে যায়, হসপিটালে যায়। আবার 15 দিন পর মেরে প্যারে দেশবাসীও, আর উনি এটা বললেন আমরা পকেটে হাত দিয়ে, পকেট কাটবে আবার। আর এবার কি বলে রে ভাই, अगले दिन रात को 9 बजे फिर से छत पर आओ, दिया जलाओ, मोमबत्ती जलाओ। মনে আছে? এবার মোদিজি বলেন আর তার ভক্তরা তার 4 ডবল বলেছে, প্রদীপ জ্বালাও, মোমবাতি জ্বালাও। আমার বাড়ির পাশে থেকে একটা বিজেপির নেতা ন্যাড়া পোড়া করছে। দোলের আগে ন্যাড়া পোড়া হয় না, গাছ পাতা জোগাড় করে সেই কি আগুন, উঁচু আগুন জ্বালিয়ে দিয়েছে। কে দেখি তুবড়ি জ্বালাচ্ছে, কে চকলেট বম ফাটাচ্ছে, দুমদাম আবার চতুর্দিকে। আপনাদের এখানে ফাটেনি বাজি? ফেটেছিল তো? তাহলে ভাবুন, জীবনে আমরা সবাই কালী পুজো শুনেছি, বাজি ফাটতে দেখেছি। বাবার জন্মে কেউ করোনা পুজো শুনেছি? মোদিজির জমানে ওইটা আমাদের দেখতে হলো। তাহলে চতুর্দিকে বাজি ফাটলো দুমদাম করে। আসল আপনাদের সেবাটা কে করলো? লকডাউনের সময় আপনাদের ফ্রি রেশন কে দিল? দিদি। আপনাদের ভ্যাকসিন কে দেবে? দিদি। ওরা কি দেবে? ভাষণ দেবে, বলবে মোম জ্বালাও, থালা বাজাও, তালি বাজাও, আর ওদের বাংলার নেতারা বলবে গরুর হিসি খাও। এইটা করে একটা সরকার চলে নাকি একটা দেশ চলে? আপনারাই বলুন তো। আর এবার আমি বলি, গোটা উত্তরবঙ্গ ঘুরছি, মোটামুটি এ মাসের 15 দিন আমার উত্তরবঙ্গেই কেটে গেল। আমি উত্তরবঙ্গের মাটি ঘুরে যা বুঝলাম, এবার উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটা হচ্ছে কে বিজেপি কে কত বাজে ভাবে হারাতে পারে। এই প্রতিযোগিতা এবার চলছে 2 জায়গার মধ্যে। আর আমি যদি ঘুরে খুব ভুল না হই, এবার এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ জিতবে। উত্তরবঙ্গ বিজেপিকে ধুলিস্যাৎ করে দেবে এবার। কারণ বিজেপি এখন মেদিনীপুরের পেছনে পেছনে ছুটছে। শুভেন্দু এসছে তো, বলে এই মেদিনীপুর চাই। আর দেখবেন কোনোদিন বেলুন উড়িয়ে উড়িয়ে খেলেছেন? 2টা বেলুন ওড়ালে দেখবেন আপনি যদি 2টাই ধরতে ছোটেন, 2টাই ফোকাস হয়ে যায়। তো বিজেপি মেদিনীপুর ছুটতে গিয়ে কখন উত্তরবঙ্গ ফসকে গেছে ধরতে পারেনি। তো এখনই উত্তরবঙ্গ বিজেপিকে ভালো রকম ভাবে শিক্ষা দেবে। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, আবার আসবো ভোটের আগে। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কিন্তু মায়েরা আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলে যেতে চাই, শেষ। এই লড়াইটা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে তৃতীয়বার নবান্নে বসানোর লড়াই নয় মায়েরা, এই লড়াইটা অনেক বেশি আমার আপনার পায়ের তলার মাটিটাকে রক্ষা করার লড়াই। কারণ ওরা যদি ক্ষমতায় আসে, আগে এনআরসি করে আমার আপনার মতো সাধারণ বাংলার মানুষদের বাংলাদেশে পাঠানোর চক্রান্ত করবে। তার আগেই আমাদের প্যাকিং করে বিজেপিকে গুজরাট পাঠাতে হবে, যেন এই বাংলায় এসে আমাদের বাংলাদেশে পাঠানোর কথা না ভাবতে পারে। মায়েরা, আসামে এই বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপি ছাড়া গতি নাই, বিজেপিকে ভোট দাও, রাজবংশীরা ভোট দাও, মতুয়ারা ভোট দাও, সবাইকে বললো। বিশ্বাস করুন, সব হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিল। এরপরে ভোটের রেজাল্ট বেরোলো। রেজাল্টের পরে কি দেখা গেল জানেন? এনআরসির তালিকা বেরিয়েছে, 19 লাখ লোকের নাম বাদ গেছে। তার মধ্যে 14 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে। তার মধ্যে মতুয়া মায়েরা আছেন, রাজবংশী মায়েরা আছেন, ওপার বাংলা থেকে আসা আরো মানুষেরা রয়েছে। এখন কেন এটা করলো? বাংলাতে ওরা এটা করবে। কেন করলো জানেন? তার আগে একটা কথা বলি, দাদারা মাছ ধরেছেন তো? কেউ মাছ ধরলে দেখবেন মায়েরা একটা আংটা হয়, ওটাকে ছিপ বলে, তার মধ্যে মাছের খাবার লাগে, ওটা হচ্ছে চারা, জানেন তো? এবার এই ছিপ আর চারাটা জলের মধ্যে ফেলে চুপচাপ বসে থাকতে হয়। নিচ দিয়ে মাছ যায়, মাছ যেতে যেতে শুধু খাবারটা দেখতে পায়। খাবারটা দেখতে পেয়ে কি বলে, দেখেছো কি ভালো মানুষ, আমার খিদে পেয়েছে ভেবে আমায় খেতে দিয়েছে, বলে মানুষটাকে আশীর্বাদ করে করে খাবারটা খেতে যায়। যেই খাবারটা খেতে যায়, আংটাটা মুখের মধ্যে লাগে। যেই আংটাটা মুখের মধ্যে লাগে, ওপরে বসা লোকটা হ্যাচকা টেন মেরে মাছটাকে তোলে। মাছটা যন্ত্রণায় ছটফট করতে করতে দেখে আর ভাবে, যে লোকটাকে আশীর্বাদ করছিলাম সে আমাকে খেতে দিচ্ছে ভেবে আসলে সে দুপুরবেলা আমাকে ভেজে খাবার তাল করছিল। বিজেপির এনআরসির ফর্মুলাটা কিন্তু এরকম। এই যে চারাটা দেখাচ্ছে, চারাটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু কাঁটাটার নাম হচ্ছে এনআরসি। ওরা কেন এনআরসি করতে চায় জানেন? কারণ দিদি যতদিন মুখ্যমন্ত্রী আছে, এই বাংলার মাটির দখল গুজরাট থেকে আসা, উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা বিজেপির লোকেরা পাবে না। কারণ মমতা ব্যানার্জি বাংলার নেত্রী, আপনাদের নেত্রী। এই
রাজ্যের ক্ষমতা যদি বিজেপির হাতে যায়, এনআরসি করে আপনাকে আগে বাংলাদেশি বানাবে, বানিয়ে ডিটেনশন ক্যাম্পের জেলে ঢোকাবে। আর আপনি যখনই বাংলাদেশি হবেন, আপনার জমি জমা বাড়ি ঘর সব হয়ে যাবে মোদির সম্পত্তি, কারণ আপনি তো বাংলাদেশি। বাংলাদেশির তো ভারতে জমি সম্পত্তি হতে পারে না, আইনত ব্যবসা থাকতে পারে না। তাহলে কি হবে? আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে, জেলে পাঠিয়ে আপনার গোটা পরিবারকে, আপনার জমি জমাগুলো বুলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেবে মোদির লোক। আর এই জমি জমাগুলো মোদিজির শিল্পপতি বন্ধু আদানি আর আম্বানিদের কাছে মোদিজি বিক্রি করবে। এই কারণে মোদিজির এনআরসি করতে হবে, কারণ মোদিজির বাংলার জমিটা দরকার। আর দিদি যতদিন আছে এই জমি তারা পাবে না। এই কারণেই বলছি, এটা শুধু দিদিকে ক্ষমতায় ফেরানোর ভোট নয়, এটা আপনাদের নিজেদের মাটির অধিকার নিজেদের পক্ষে রাখার ভোট। মানে কি জানেন, আসামে একটা ব্যক্তি ছিল, আমার বলতে গেলে আজও চোখে জল চলে আসে। লোকটার যখন 106 বছর বয়স তখন এনআরসি হয়। নাম হচ্ছে চন্দ্রধর দাস, বৃদ্ধ মানুষ, 106 বছর বয়স। ওই লোকটা বিজেপির পক্ষে কথা বলতো। ওই লোকটা চন্দ্রধর দাস মানে বুঝছেন, হিন্দু বাঙালি, বা আপনাদের মানুষ, আপনাদের মতোই কেউ হবেন, মানে আমাদের বাংলার মানুষের মতোই কেউ হবেন। ওই লোকটা স্বাধীনতা সংগ্রামে খেটেছিল, বিজেপির পক্ষে কথা বলেছিল। 106 বছর যখন তার বয়স, সে বিছানা থেকে উঠে বসতে পারে না, বিছানায় শয্যাশায়ী, একদম একদম যেন কুকড়ে বেঁকে গেছেন। শুধুমাত্র ফ্যাল করে তাকিয়ে থাকেন আর আধা আধা কথা বলেন। এনআরসির তালিকা বেরোনোর পর দেখা গেল ওই লোকটার নাম ওঠেনি। আপনি জানেন, আসামের বিজেপির পুলিশ ওই 106 বছর বয়সী লোকটাকে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে জেলে নিয়ে গেছে, মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে। ওই লোকটা জেলে গেছে, রোজ জামিনের আবেদন করেছে। পুলিশ বলেছে না, তুমি বাংলাদেশি, তোমায় জামিন দেওয়া যাবে না। যে লোকটা স্বাধীনতা সংগ্রাম করেছিল তার পরিণতি কি হয়েছিল জানেন মায়েরা? শুধুমাত্র বাংলার মানুষ হওয়ার, বাঙালি হওয়ার অপরাধে সেই মানুষটা তার জীবনের শেষ দিনটা জেলেই কাটিয়েছিল। জেলে আজ থেকে 2 মাস আগে লোকটা মারা গেছে। সে শেষ সময় তার বাড়ি ঢুকতে পারেনি, তার সন্তানের মুখ দেখতে পারেনি। ওই লোকটার কি দোষ ছিল জানেন? ওই লোকটা বিজেপির প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল যে আমাদের তো কিছু হবে না, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াবে। কিন্তু আসলে আপনারা জানেন, হাতির দেখানোর দাঁত একটা হয় আর খাওয়ার দাঁত আরেকটা হয়। যে দাঁতটা হাতির বেরিয়ে থাকে ওটা দিয়ে হাতি চিবায় না, চিবায় ভেতরের দাঁতটা দিয়ে। বিজেপির দেখানোর দাঁতটা বলবে হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য, কিন্তু যে দাঁতটা দিয়ে আসলে চিবাবে সেটাতে আপনাদের মতো বাঙালি রাজবংশী মতুয়াদের চিবাবে। ওই চিবানোর চক্রান্ত বাংলাতেও করতে আসছে, কিন্তু আমাদের দিদি শিলনোড়া নিয়ে দাঁড়িয়ে বলছে চিবাতে এলে আগে দাঁতের গোড়াটা ভাঙবো। সেই রাজনৈতিক প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে হতে হবে যে এই রাজনৈতিক দলটাকে বাংলার মাটিতে প্রবেশ করতে দেবেন না। কারণ একবার যদি ওই মাছের মতো আংটায় মুখটা দেন, যন্ত্রণায় ছটফট করা ছাড়া আর কোনো গতি থাকবে না। এই কারণেই শুধু আপনার স্বাস্থ্যসাথীর কার্ডটা বাঁচাতে নয়, শুধু আপনার মেয়েটার ভবিষ্যৎ বাঁচাতে নয়, আপনার পায়ের তলার জমিটাকে বাঁচানোর জন্য দিদিকে ফেরানো দরকার। আর বিজেপির লোকেরা বাড়িতে গেলে প্রশ্ন করবেন, উত্তরপ্রদেশের হাতরাসে খবরটা দেখেছিলেন সবাই? উত্তরপ্রদেশের হাতরাসে আমাদের এক বোনকে বিজেপির কর্মীরা রেপ করলো। রেপ করে তার মেরুদণ্ডটা ভেঙে দিল, তারপরে খাঁচি ঢুকিয়ে তার জিভটা কেটে দিল, যেন বলতে না পারে কারা ওকে রেপ করেছে। তারপরে জানেন, বোনটা 3 দিন হসপিটালে থেকে যন্ত্রণায় ছটফট করতে করতে মরে গেল। তারপরে যখন পুলিশের কাছে গেল, পুলিশ তার মা বাবার কাছে তার মেয়েটিকে শেষবারের জন্য দেখতে অবধি দিল না। মা বাবার বাড়ির পাশে মেয়েটাকে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিল বিজেপির পুলিশ। জানেন, এই ঘটনা ওরা বাংলায় করতে চায়। আপনারা প্রশ্ন করুন, আজ আমাদের মেয়েরা, বাড়ির মেয়েরা বাইরে বেরোলে আমরা নিশ্চিন্তে থাকি? 12টাতেও আমার মেয়েটা নিশ্চিন্তে ঘরে ফিরবে, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা। কিন্তু তোমার রাজ্যে সেটা হয় না। তোমার রাজ্যে বোনকে রেপ করে মেরুদণ্ড ভেঙে জিভ কাটো, আর আমার রাজ্যে সেই বোনকে আমার দিদি কন্যাশ্রী স্কলারশিপ দিয়ে স্কুলে পাঠায়। আপনি বলুন মা, আপনি কোনটা চান? আপনি কোন বাংলা চান? আমরা সবাই এই বাংলা চাই যে বাংলায় আমরা আছি। কেউ দাঙ্গার বাংলা চাই না, হিন্দু মুসলমানের বাংলা চাই না। আপনারা জানেন মায়েরা, আমরা তো বাঙালিরা কেউ মাছ ভাত খাই, কেউ মাংস ভাত খাই, কেউ ডিম ভাত খাই, যে যার মতো ইচ্ছা মতো খাই তো বাড়িতে। কখনো মুরগির মাংস, কখনো আবার রবিবার পাঁঠার মাংস, আমরা খাই সবাই। কিন্তু এই বিজেপির দলটা হচ্ছে এই সমস্ত পছন্দ করে না। ওদের কথা অনুযায়ী ওরা ক্ষমতা এলে আপনাকে শুধু পনির দিয়েই ভাত খেতে হবে। ওরা যদি বলে শুধু শাক ভাজা দিয়েই ভাত খেতে হবে,
উত্তরপ্রদেশে নিজেদের ইচ্ছা মতো খাওয়ার জন্য কতগুলো লোককে মেরে দিয়েছে। কেন এই দলটাকে আমরা বাংলার মাটিতে ঢোকাবো বলুন তো? এইটা হচ্ছে এই রাজনৈতিক দলটার সর্বনেশে অবস্থা। তাই একদিকে বিচার করুন দিদির 9 বছরের সরকারে কি পেলেন, একদিকে বিচার করুন মোদির 6 বছরের সরকারে কি পেলেন। দেখবেন দিদির ঝুলিটা অনেক বেশি পূর্ণ, অনেক বেশি পরিপূর্ণ। তাই দিদিকে ফেরাবেন তো মায়েরা? মায়েরা গলার জন্য দিদিকে ফেরাবেন তো আবার? এই লড়াইটা কিন্তু মায়েরা, এই যে সবাই বলছে আমার স্লোগানটা ওই যে খেলা হবে, আমি কেন বলেছি খেলা হবে? কারণ এবারের লড়াইটা একের বিরুদ্ধে সবার লড়াই। আমরা বিজেপিকে বলি, বিজেপি তুমি তোমার পছন্দের ব্যাট আনো, তোমার পছন্দের বল আনো, তোমার পছন্দের উইকেট আনো, তোমার পছন্দের পিচ করো, তোমার পছন্দের আলো লাগাও, আম্পায়ারও তোমার হোক, দর্শক থাক বাংলার মানুষ, তোমার তরফে খেলুক 11 জন টিম মেম্বার, আমাদের তরফ থেকে খালি হাতে ময়দানে নামবে একটাই মহিলা, সে বুট পরে না হাওয়াই চপ্পল পরে। বড় তো বন্ধু খেলা হবে কি হবে না? আর এই খেলায় মায়েরা আপনাদেরকেও মাঠে নামতে হবে, কারণ এটা আপনার জমি মাটি বাড়ি বাঁচানোর লড়াই, আর আপনার ঘরের মেয়ে মমতাকে নবান্নে ফেরানোর লড়াই। আচ্ছা, আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা ছিলেন তো, আপনারা কি বলতেন? বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, তাই তো? নরেন্দ্র মোদীকে কি বলেন? মোদি জি, তাই তো? জি কথাটা হচ্ছে বাবুরই হিন্দি কথা। তাহলে বুদ্ধ বাবু, জ্যোতি বাবু আর মোদিও বাবু। কাদের আমরা বাবু বলি? কাউকে বাবু বললে নিজেদের চাকর বাকর মনে হয় না? কেমন যে আমরা তোদের চাকর, অনেক উঁচুতে থাকা মানুষ, তাই ওদের বাবু বলি। মমতা ব্যানার্জিকে আপনারা কি বলেন? দিদি। দিদি কে? আপনার মালিক নয়, দিদি আপনার ঘরের সেই মেয়েটা যে আপনার হয়ে নবান্নের 14 তলায় বসে কাজ করছে। এবার সিদ্ধান্তটা আপনি নিন, বাবুর হাতে ক্ষমতা থাকবে না দিদির হাতে ক্ষমতা থাকবে? দিদির হাতে ক্ষমতা থাকলে আপনাদের মতো মানুষগুলোর কথা দিনরাত মহিলাটা ভাববে, আর বাবুদের হাতে ক্ষমতা গেলে কেন্দ্রে থেকে গ্যাসের দাম তেলের দাম বাড়িয়েছে, এবার রাজ্যে ক্ষমতা এলে ওই প্যাকেটে করে আলু বিক্রি হবে, 10টা আলুর দাম 100 টাকা। এই দিন ভারতবর্ষে খুব তাড়াতাড়ি আসছে। তাই আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সংঘবদ্ধভাবে লড়াই করুন। আর এই লড়াইতে এবার আমাদের দিদিকে জেতাতে হবে, আর আমরা জিতবো। বিজেপি উল্টাপাল্টা কথা বলে, 200 কেন বলে জানেন? ওদের একটা গল্প আছে, 200 বলে আপনাদের ভিমড়ি খাইয়ে দেওয়া। এরা 200 বলে কত পেতে পারে শুনুন। দিল্লিতে 70টা বিধানসভা আসন, জানেন তো? অমিত শাহ গিয়ে কি বললো? 70টায় কটা পেলে ক্ষমতা দখল হতো জানেন? 35টা। অমিত শাহ দিল্লিতে গিয়ে বললো হামকো 45 সিট মিলেগা। বিজেপির কর্মীরা দিল্লিতে আনন্দ করতে শুরু করলো, বাহ অমিত শাহ 45 বলেছে, তাহলে 50 পাবোই। টিভি চালিয়ে বসে আছে। বিজেপির কর্মীরা ভাবছে 50টা সিট পাবো দিল্লিতে 70টার মধ্যে। টিভির রেজাল্ট বেরোচ্ছে 50 না দাদা, 45 না দাদা, 40 না দিদি, 35 না ঠাকুমা, 30 না জেঠু, 25 না কাকিমা, 20 না দাদা, 15 না দিদি, 10 তাও না, 9 তাও না। 8টা সিট পাইছে। তাহলে 50-এর কথা বলে পেলো 8টা। তাহলে বাংলায় 200 বলে কটা পাবে? বাচ্চায় যে বাচ্চারা ঐকিক নিয়মের অঙ্ক করে না ক্লাস 5-6-এ, ওই বাচ্চাটাকে গিয়ে অঙ্কটা দেবেন, বাবু অমিত শাহ দিল্লিতে 50-এর কথা বলে 8 পেলে, বাংলায় 200-র কথা বললে বাবু কত পেতে পারে? বাচ্চাটাই আপনাকে অঙ্ক করে বলে দেবে, মা বিজেপির এবার ভরাডুবি হবে বাংলার মাটিতে। আর এটাই হচ্ছে বিধির বিধান, এটাই হচ্ছে বিধির লিখন। এই জন্য 200 বলে ওরা প্রচার করছে, বেঈমান গদ্দারদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। আরে দাদা, একার দ্বারা সম্ভব হলে কি লোক লাগে? লাগে না তো। দিলীপ ঘোষেরা বসে বসে ভাবে আমাগো দ্বারা না হইব না। আর আমাগো দ্বারা হইব না বলে কি? অমিত শাহ এসছে দিল্লি থেকে হাতে একটা বাটি নিয়ে গেছে দিদির কালীঘাটের বাড়ির কাছে, গিয়ে বলছে ও দিদি একটা নেতা দেবে গো, ও দিদি একটা নেতা দাও না, দিদি একটা নেতা, ও দিদি একটা নেতা দেবে। নেতা ভিক্ষা করে দিদির কাছে, কারণ ও মুরদ নাই। আর আমাদের দিদির মন খুব ভালো, একটা করে দেখুন, আপনাদের ফ্রিতে রেশন দেন, আপনাদের ছেলে মেয়েদের জুতো মোজা দেন, স্কুলে মিড ডে মিল দেন, চাল দেন, কন্যাশ্রী দেন, যে যা চাই দেন। তো অমিত শাহ নেতা চাইছে, দেবে না? দিদির মন তো খুব ভালো। আমাদের দিদি একে নেতা ডাকেন, বলে এই শুভেন্দু আয় রে যা। অমিত চাইছে, এ শোভন আয় রে বৈশাখীকে নিয়েই যা। অমিত চাইছে।
এইভাবে দিদি ওনাকে ভিক্ষা দিচ্ছে আর ওইসব নেতা নিয়ে গিয়ে ওরা ফুলিয়ে ফাপিয়ে করছে। নেতা যদি লাগে তাহলে বুঝতে হবে ওদের একার মুরদ নেই মায়েরা, সেই কারণে ওদের নেতা লাগছে। আর দিলীপ বাবুর 50 বছর বয়স, 65 দিদির সাথে অনেক পরে লড়বেন। আগে দিলীপ বাবু বলুন, এই 25 বছরের দেবাংশু যখন এবিপি আনন্দের স্টুডিওতে গেছিল, আপনার যাওয়ার কথা ছিল, আপনি পালিয়ে গেছিলেন কেন? আগে একটা 25-এর ছেলের সাথে লড়ুন না। আমি তো সাধারণ তৃণমূল কর্মী, আমার পরে দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, তারও পরে মমতা ব্যানার্জি, যিনি আমাদের সাথে লড়তে ভয় পান, কেটে পড়েন, তিনি 65 দিদির বিরুদ্ধে লড়বেন শুনলে ঘোড়া গাধা ছাগল সব হাসে হো হো করে। এই দিনটাই আসছে, তো আপনারা লড়াই করুন সবাই মিলে। এই রাজগঞ্জের মাটি থেকে দল যাকেই প্রার্থী করুক তাকে আপনাদের সর্বাধিক ভোটে জেতাতে হবে জলপাইগুড়ির মধ্যে। কারণ আপনারা কিন্তু আমার দিদির মতো সেই বুদ্ধিমান যে পাগলা কুত্তার কাছে যান না, আর আমি সেই বোকা মানুষটা। ফলে আপনারা সেই জায়গাটা সংঘবদ্ধ করুন আর দিদির পক্ষে চলুন, আমরা আওয়াজ তুলি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আবার খেলা হবে, এটা করে শেষ করি। আচ্ছা, এই স্লোগানটা দেবো, সবাই মোবাইলের টর্চটা জ্বালাতে হবে। দিদির নামে হবে আর দিদিকে প্রদীপের শিখার অঞ্জলি দেওয়া হবে। এটা ইলেকট্রনিক প্রদীপ, আমাদের কাছে তেলের প্রদীপ নেই। তেলের প্রদীপ জ্বালাবোই বা কি করে? সর্ষের তেল মোদিরটা 160 টাকা লিটার। সবাই জ্বালান, একটা করে আলো জ্বলছে, তৃণমূলের একটা করে সিট বাড়ছে, আলোটা দোলাতে দোলাতে। আরে বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বঞ্চিতেই লবে, বন্ধু এবার খেলা হবে, বন্ধু এবার খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, বন্ধু এবার খেলা হবে, বন্ধু এবার খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্তরাচি, দিলীপ কি ফের কাঁদবে তবে বন্ধু এবার খেলা হবে, দিলীপ কি ফের কাঁদবে তবে বন্ধু এবার খেলা হবে। আরে রাস্তা আলো খাবার জল ফিক্সি আছে, ভোটের ফল বিধির বিধান দিদি রবে, বন্ধু এবার খেলা হবে, দারুণ দারুণ খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, এই রাজগঞ্জেও খেলা হবে, দার্জিলিং এও খেলা হবে, বুথে বুথে খেলা হবে, গ্রামে গ্রামে খেলা হবে, দিকে দিকে খেলা হবে, 21 সালেও খেলা হবে, বিধানসভায় খেলা হবে, তৈরি আছি খেলা হবে, আইরে দিলীপ খেলা হবে, আইরে মুকুল খেলা হবে, আই শুভেন্দু খেলা হবে, আই গদ্দার খেলা হবে, তৈরি আছি খেলা হবে, আইরে মোদি খেলা হবে, আইরে অমিত খেলা হবে, তৈরি আছি খেলা হবে, সবুজ আবির খেলা হবে, সবুজ আবির খেলা হবে, সবুজ আবির খেলা হবে। আমার লাট্টা নেবাবেন না। আমার মায়েরা ঠাকুমা বলতো মানুষের 3টে কারণে মাথার চুল পড়ে, বয়স হলে, পেট গরম হলে, আর খুব মিথ্যা কথা বললে। কারণ অমিত শাহের মাথাটা দেখেছেন তো, 7-8 খানা চুল আছে। এই যে স্লোগানটা দিলেন 5টা উড়ে গেছে, 3টে চুল বাকি আছে। আলোটা দোলাতে দোলাতে শেষ যে স্লোগানটা, 3টে চুল উড়িয়ে দেবেন। মমতা ব্যানার্জি, একটা উড়েছে। মমতা ব্যানার্জি, 2টা উড়েছে, আর একটা আছে লাস্ট। গায়ের জোরে, গলার জোরে, তেলের দামের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, হাতরাসের বিরুদ্ধে, আর দিদির পক্ষে মমতা ব্যানার্জি। অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 21 সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল। সব আপনারা উড়িয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর মমতা দিয়ে গলা শেষ। এটা যারা টর্চটা জ্বালাননি তারা হাততালি দেবেন, আর যারা জ্বালিয়েছেন টর্চটা নাড়াবেন। আরে এই রাজ্যের দিদির রাজ পিঁপড়েটি মতি তাজ, মাওবাদীরা ছাড় খার, মমতা দি আরেকবার রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না, খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই, দিদিমণি তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই। কোচবিহার থেকে কাঁথি 2 চাকাতে সবুজ সাথী চাই
সারের সিং শান্ত হলো দার্জিলিং বাংলা ভাগের স্বপ্ন ছাই দিদিমণি তোমায় চাই তোমায় চাই তোমায় চাই রাস্তা আলো খাবার জল মোড়ে মোড়ে বসছে কল 30 বছর মানলো হার মমতা দি আরেকবার আরেকবার এই ধুকছিল যে বুড়ো দাদু স্বাস্থ্য সাথী এখন জাদু সুস্থ দাদু 100 পার মমতা দি আরেকবার আরেকবার লাল পার্টিরা ধোকাবাজ মোদির পার্টি চিটিংবাজ সুখ দুঃখ খেলে হিস্সেদার মমতা দি আরেকবার আরেকবার মমতা দি আরেকবার আরেকবার মমতা দি আরেকবার আরেকবার দিদিমণি তোমায় চাই তোমায় চাই তোমায় চাই দিকে দিকে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই বুথে বুথে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই বাংলা জুড়ে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই 21 সালেও তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই নবান্নতে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই বিধানসভায় তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই গ্রামে গ্রামে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই শহর জুড়ে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই রাজগঞ্জেও তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই নন্দীগ্রামেও তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই দার্জিলিংয়েও তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই কোচবিহারেও তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই দিকে দিকে তোমায় চাই তোমায় চাই তোমায় চাই এই দিদিমণি তোমায় চাই তোমায় চাই তোমায় চাই দিদিমণি তোমায় চাই তোমায় চাই তোমায় চাই জয় হিন্দ বন্দে মাতরম থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবুজ আবির কিনে রাখুন নাহলে মার্কেটে শর্ট পড়বে